50 বছর সময় ছিল দিল্লি হার্টল্যান্ড রাজ্য যেমন বিহার, ইউপি, এমপির কাছে নিজেদের জনসংখ্যার উপর নিয়ন্ত্রণ পাওয়া। কিন্তু তারা ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার জন্যই তারা আবার পুরস্কারও পাচ্ছে, যার ফলে দক্ষিণের রাজ্যগুলো উত্তেজিত হয়ে পড়েছে। আজ দক্ষিণ ভারতে 5টি রাজ্য যদি আপনি দেখেন, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা মিলিয়ে 543টা আসনের মধ্যে 129টা আসন তাদের। সংসদে তাদের প্রায় 24% প্রতিনিধিত্ব থাকে। জনসংখ্যার হিসেবে দক্ষিণের 129টি আসন বেড়ে 195টা তো হবে, আসন বাড়বে, কিন্তু পার্লামেন্টে দক্ষিণ ভারতের প্রতিনিধিত্ব কিন্তু একই থেকে যাবে। এর বিপরীতে যদি আমরা উত্তরের কথা বলি, হিন্দি বেল্টের কথা বললে সেখানে তাদের সব থেকে বেশি প্রাপ্তি হবে। ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, আজ এদের কাছে 222টি আসন আছে, প্রায় 40% প্রতিনিধিত্ব। কিন্তু এই ডিলিমিটেশনের পর এই সংখ্যায় 367তে পৌঁছে যাবে। এত বড় রদবদল হয়ে যাবে, তাদের পার্টিসিপেশন প্রায় 45% পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ যে রাজ্যগুলোকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ যে দল এই রাজ্যগুলোকে নিয়ন্ত্রণ করে, ভারত দেশ তারই হয়ে যাবে। দক্ষিণ ভারত, উত্তর পূর্ব ভারত ততটা গুরুত্ব পাবে না। এবার বুঝুন কেন বছর কয়েক আগে প্রায় 900 আসনের সংসদ তৈরি করা হয়েছিল। সেই প্রস্তুতির ফলাফল এখন আমরা দেখতে পাচ্ছি। সরকারের উচিত সব রাজ্যের কথা সমানভাবে শোনা যায় এমন ব্যবস্থা করা। যেমন ইউএস সেনেটে সেখানে প্রতিটি রাজ্য সমান প্রতিনিধিত্ব পায়। অর্থাৎ ছোট ওয়াইওমিং ও যেমন 2টি সেনেটার পায়, আবার বড় ক্যালিফোর্নিয়াও 2টি সেনেটার পায়। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি যে পরামর্শ দিয়েছিলেন যে জনসংখ্যা এবং অর্থনৈতিক পারফরমেন্সকে সমান গুরুত্ব দিন, যে রাজ্য ভালো কাজ করবে তাকে বেশি আসন দেওয়া হবে, তাকে বেশি পুরস্কার দেওয়া হবে। মহিলা সংরক্ষণ এবং ডিলিমিটেশন নিয়ে কারো কোনো সমস্যা নেই। অর্থাৎ অর্থাৎ যদি এমপি সংখ্যা বাড়াতেই হয়, তবে জনসংখ্যার সাথে সাথে সেই রাজ্যের জিডিপিকেও বিবেচনায় নিন। যত ভালো কাজ একটি রাজ্য করবে, তত বেশি এমপি সেই রাজ্য সংসদে পাঠাতে পারবে।